আমাদের ফার্স্ট প্রবলেম হচ্ছে তোমার এটাকে বলা হয় ম্যাজিক স্কোয়ার। ম্যাজিক স্কোয়ার তিনের হতে পারে, চারের হতে পারে, পাঁচের হতে পারে। কিভাবে বুঝবো কোনটা কার ম্যাজিক স্কোয়ার? আচ্ছা, এইখানে যে চিত্রটা দেওয়া আছে এখানে তোমার আহ রো বরাবর কয়টা ঘর আছে, মানে রো বরাবর মানে বুঝাচ্ছি সারি বরাবর, মানে এই যে এই দিকে, এই দিক বরাবর কয়টা ঘর আছে দেখো তো, একটা দুইটা তিনটা, তাই না? আবার একইভাবে তুমি যদি চিন্তা করো যে কলাম বরাবর কয়টা ঘর আছে, মানে এই যে এই বরাবর কয়টা ঘর আছে, তাও কয়টা আছে? তিনটা, তাই না? মানে ইয়েস। তুমি সোজাসুজি চিন্তা করলেও, মানে ডান দিকে চিন্তা করলেও তিনটা করে আছে, আবার উপর থেকে নিচের দিকে চিন্তা করলেও তিনটা করে ঘর আছে প্রত্যেক দিকে। এই কারণে এটাকে আমরা বলি হচ্ছে তিনের ম্যাজিক স্কোয়ার। হ্যাঁ, তিনের ম্যাজিক স্কোয়ার মানে তিন এর ম্যাজিক স্কোয়ার। কেন? কারণ ডান দিকেও তিনটা করে ঘর, এইদিকেও তিনটা করে ঘর, যেদিকেই তুমি যাবা তিনটা করে ঘর, সো এটা হচ্ছে তিনের ম্যাজিক স্কোয়ার। ওকে, এখন তিনের ম্যাজিক স্কোয়ারের যেই এখানে যেটা দেওয়া আছে, এইখানে স্পেশালিটি হচ্ছে তুমি যেই দিক বরাবরই যোগ করো না কেন, যোগফল 15 পাবা। কোশ্চেন এটা বলে দিছে। যেমন ধরো আমি যদি এই যে এই বরাবর যোগ করি, এই তিনটাকে যোগ করি, তাহলে কত হয় দেখো তো? 8 + 3 + 4 কত হয়? 15। আবার এই বরাবর যোগ করলেও কত পাবো? 15। এই বরাবর যোগ করলেও 15। আবার একইভাবে যদি আমরা আহ রো বরাবর যোগ করি, মানে সারি বরাবর, এই যে 8 আর 1 7, সরি 8 আর 1 9 আর 6 15, দেখছো এইদিকেও 15 আসে, এইদিকেও 3 5 7 কত আসে? 15। 4 + 9 + 2 এটাও কত আসে? 15। তাহলে এই যে ম্যাজিক স্কোয়ার, এটাই হচ্ছে ম্যাজিক স্কোয়ার, যে যেই বরাবর তুমি যোগ করবা যোগফল সবসময় একই আসবে। এইটুকু কি বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। ওকে ওকে, ঠিক আছে। এখন আমাদের কোশ্চেন একটু চেঞ্জ করে দিছি, এটা তো যেটা দেওয়া আছে, এখন তোমাকে হুবহু একটা ম্যাজিক স্কোয়ার বানাতে হবে, যেটা তিনের ম্যাজিক স্কোয়ার হবে। বাট তোমার ম্যাজিক স্কোয়ার যেটা হবে সেটাতে বৈশিষ্ট্য হবে যে প্রত্যেক দিকে যোগ করে এখানে যেমন 15 পাচ্ছিলাম, তোমারটাতে তুমি পাবা হচ্ছে 27। এই হচ্ছে পার্থক্য। সো আমরা একটু বুঝার ট্রাই করি যে 15 থেকে এটা কিভাবে আসছে, তারপরে 27 থেকে কিভাবে আনা যাবে সেটা আমরা দেখবো। সো তুমি যদি খেয়াল করো আমাদের বর্তমানে যে ম্যাজিক স্কোয়ারটা দেওয়া আছে কোশ্চেনে, এটাতে প্রত্যেক দিকে যোগফল আমরা পাই 15। আর আমাদের এটা কত এর ম্যাজিক স্কোয়ার বলো তো? 3-এর। তিন। হ্যাঁ, 15কে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই কত পাই? 5। পাঁচ। দেখো তো 5 একদম ঠিক ঠিক মাঝখানের সংখ্যাটা না? জি স্যার। তাহলে টেকনিকটা হচ্ছে আমাদের এখন কত যোগফল বের করতে বলছে? 27। আর এটাও হতে হবে কত ম্যাজিক স্কোয়ার? 3-এর। 27/3 যদি করি আমরা কত পাচ্ছি? 9। তার মানে এটা বলছে যে আমাদের যে ম্যাজিক স্কোয়ার এখন নতুন যেটা বানাবো, সেখানে 5-এর জায়গায় কত দিব বলতো মাঝখানে? হুম, 9। 9। আচ্ছা, 5-এর জায়গায় 9 দেওয়া মানে কত বেড়ে গেছে একটু চিন্তা করো তো। 4। এখন খুবই সহজ টেকনিক হচ্ছে তুমি আগের ম্যাজিক স্কোয়ারে যেখানে যেই সংখ্যা ছিল সেটার সাথে শুধু কত যোগ করে দিবা? 4 যোগ করে দিবা। তাহলে তোমার নতুন ম্যাজিক স্কোয়ারটা হবে। কিভাবে হবে আমি এখন একে 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 দেখাচ্ছি। সো আমাদের ম্যাজিক স্কোয়ারে প্রথমে আমরা যে কাজটা করব, যেহেতু তিনের ম্যাজিক স্কোয়ার, আমরা এরকম তিনটা করে দাগ টানবো, এই দিক বরাবর তিনটা দাগ টানবো। এই যে 1 2 3। একইভাবে এই দিক বরাবর তিনটা থাকবে, 3 1 2 3, দেখছো? Okay. এখন আমাদের প্রথমেই টার্গেট ছিল হচ্ছে আমাদের যেহেতু 27 হচ্ছে যোগফল হবে, আর তিনের ম্যাজিক স্কোয়ার 27/3 করলে 9 হয়। এই 9টাকে আমরা বসায় দিব একদম ঠিক মাঝখানের ঘরে। ওকে, জি স্যার। এখন যেহেতু আগেরটার সাথে এটা যদি কম্পেয়ার করি আমরা দেখতে পাচ্ছি আগেরটা ছিল 5, এখানে হয়ে গেছে 9, তার মানে সবগুলাকে 4 বাড়ায় দিলেই অ্যাকচুয়ালি হয়ে যায়। সো আমরা উপর থেকে শুরু করি। 8-এর জায়গায় কত হবে তাহলে বলো? 4 যোগ করলে 1-এর জায়গায় কত হবে? 4 যোগ করলে 5। 5। 6-এর জায়গায় কত হবে? 10। 10। 3-এর জায়গায় কত হবে? 7। 5-এর জায়গায় তো 9 লিখেছি। 7-এর জায়গায় কত হবে? 11। 11। আর 4-এর জায়গায় কত হবে? 15। এই 4-এর জায়গায় 8 হবে, তাই না? 4 যোগ করবো। ও সরি স্যার। 9-এর জায়গায় কত হবে? 13। 2-এর 13। জায়গায় কত হবে? 6। এবার আমরা চেক করি আমাদের আনসারটা ঠিক আছে কিনা। আমরা যদি এই বরাবর যোগ ফল নেই, তাহলে এই বরাবর যোগ করলে দেখো তো 12 যোগ 5 22 যোগ আর 10। 5 27, ঠিক আছে স্যার। তো একইভাবে তুমি যদি এটা যোগ করো দেখো, 7 আর 9 16 যোগ 11, এটাও কিন্তু
87 আসে। একইভাবে তুমি যদি আচ্ছা আমার আচ্ছা, ইরফান আমার কথা কি ইরফান, আমি আসছি, আমার ইলেকট্রিসিটিতে একটু প্রবলেম হয়েছিল, এই কারণে চলে গেছি। জি স্যার। আচ্ছা, তো আমরা যদি এখানে যে কোনো দিক বরাবর আমরা যোগ করি, যোগ করে আমরা দেখতে পাবো যে এটা 27 আসে। তার মানে আমাদের যে কোশ্চেনটা বলছিল যে তুমি এভাবে অন্য 9টি ক্রমিক সংখ্যা বের করো এবং এটার মাধ্যমে একটা ম্যাজিক স্কোয়ার বানাও, সেটা কিন্তু আমাদের কাজ হয়ে গেছে। ঠিক আছে, সো এইটাই ছিল আমাদের প্রথম যে কোশ্চেন ম্যাজিক স্কোয়ারের। তাহলে তোমাকে যদি এরকম অন্য কোনোটা দেয়, এরকম একটা ম্যাজিক স্কোয়ার দিয়ে, তাহলে হচ্ছে তুমি জাস্ট প্রথমে কি করবা, প্রথমে হচ্ছে চেক করবা যে চেক মাঝখানে করুন। মাঝখানের সংখ্যাটা বের করে ফেললে জাস্ট মাঝখানের সংখ্যাটা আগেরটার তুলনায় যত বেশি বা কম, ওই অনুযায়ী জাস্ট আমরা অ্যাডজাস্ট করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরের প্রবলেমটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজের মধ্যবিন্দু। দেখো আমাদের একটা সমবাহু ত্রিভুজ দেওয়া আছে, ওই বড় যেটা সেটাকে আমি বলতেছি এ বি সি, এটা একটা সমবাহু ত্রিভুজ। এবং বলে দিয়েছে যে এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কত, 1 মিটার করে, 1 মিটার করে। তার মানে বিসি সমান 1 মিটার, এবি সমান 1 মিটার, এসি সমান 1 মিটার। এখন এরপরে ওরা যে কাজটা করছে, প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু নিয়েছে। দেখো এ বি এর মধ্যবিন্দু এই যে এইটা, এসি এর মধ্যবিন্দু এইটা, ডিসি এর মধ্যবিন্দু এইটা। এই মধ্যবিন্দুগুলো নেওয়ার পরে ওরা কি করছে, এই তিনটা মধ্যবিন্দু যোগ করে দিয়েছে। এখন একটা জিনিস হচ্ছে, সমবাহু ত্রিভুজের মধ্যবিন্দুগুলো যোগ করে যদি আমরা আরেকটা ত্রিভুজ গঠন করি, ওইটাও অ্যাকচুয়ালি কেমন ত্রিভুজ হবে বলো তো? জি স্যার। আমরা যদি একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু, এই যে এখানে যেমন মধ্যবিন্দু এটা এটা এটা, এগুলো যোগ করে আরেকটা ত্রিভুজ গঠন করি, এই ত্রিভুজটা দেখতে কেমন হবে, কোন ত্রিভুজের মতো হবে, সমবাহু নাকি কোনটা? সমবাহু হ্যাঁ, এর মতো। সমবাহু ত্রিভুজই হবে। এরপরে কি করছে, পর্যায়ক্রমে দেখো আবার একইভাবে কি করছে, এই এখন যে সেকেন্ড ত্রিভুজ, এটার আবার মধ্যবিন্দু গুলো নিয়ে যোগ করে আরেকটা ত্রিভুজ, এইভাবে ত্রিভুজ চলতেই থাকবে, চলতেই থাকবে। এখন কোশ্চেন জানতে চাচ্ছে যে এই সবগুলো বাহুর যোগফল কত হবে। সো এটা খুবই সুন্দর একটা প্রবলেম। আমরা জাস্ট চিন্তা করি যে প্রথম যে বড় ত্রিভুজটা আমরা নিলাম, এই ত্রিভুজের তিনটা বাহুর যোগফল কত হবে বলো তো? 3 মিটার। 3 মিটার, ভেরি গুড। সো এবিসি এর তিনটা বাহুর যোগফল হবে হচ্ছে 3 মিটার। এখন যখন তুমি একটা ত্রিভুজের মধ্যে ত্রিভুজ কিংবা বর্গক্ষেত্রের মধ্যে বর্গক্ষেত্র এই যে এইভাবে আঁকবা, যে মধ্যবিন্দুগুলো যোগ করে করে তুমি আঁকবা, তখন আগেরটার তুলনায় ভেতরে তুমি যেটা আঁকতেছো সেটা অর্ধেক হয়ে যায়। আবারও বলি, এ বি সি এর মধ্যে আমি ধরো এটার নাম দেই, অন্য কিছু একটা নাম দেই, ই এফ জি ধরো। আমি যে এবিসি এর মধ্যে ইএফ জি ত্রিভুজটা আঁকলাম, ইএফ জি ত্রিভুজ যেহেতু এবিসি এর মধ্যে আঁকা হয়েছে, ইএফজি স্যার। জাস্ট প্রত্যেকটা বাহু এবিসি এর তুলনায় কি হয়ে যাবে বলতো, অর্ধেক হয়ে যাবে। অর্ধেক হয়ে যাবে। তার মানে এবিসি এর প্রত্যেকটা বাহু যদি এরকম করে থাকতো, 1+1+1 এইভাবে তো আমরা 3 পেয়েছি। ইএফজি এর ক্ষেত্রে কি হবে দেখো তো, ইএফজি এর ক্ষেত্রে হবে 1 1 1 না হয়ে সবগুলো কত হয়ে যাবে, এর অর্ধেক, তাহলে হাফ যোগ হাফ যোগ হাফ। বুঝতে পারছো? জি স্যার। 1.5। করলে কত হবে, 3/2 মিটার। আচ্ছা। এইটুকু বুঝতে পেরেছো? মানে হাফ তিনটা যোগ করলে যে 3/2 হয়, এটা বুঝছো তো নাকি? জি স্যার। লসাগু কি পরে? হ্যাঁ হ্যাঁ, লসাগু করে জাস্ট উপরে যোগ করে দিচ্ছি, 2 আর উপরে 1 1 1। ওকে। অন্যভাবে চিন্তা করতে পারো যে আহ 3টা 1/2 আছে, তার মানে 3টা 1/2 এই যে গুণ করে দিলেও হয়ে যায় 3/2, এইভাবেও নিয়ে আসা যায় ইচ্ছা। ওকে। এরপরে হচ্ছে আমাদের এর ভেতরের ত্রিভুজটার ঘটনা কি ঘটবে। এর ভেতরে ধরো এই যে আরেকটা ত্রিভুজ, আমি নাম আর না দিই, জাস্ট এই যে দেখাই সবুজ কালার এই যে দেখাচ্ছে, এই যে এটা, এটার চেয়ে আরো অর্ধেক হয়ে যাবে। তার মানে অ্যাকচুয়ালি এর পরের যে ত্রিভুজটা আছে সেখানে ঘটনা ঘটবে এরকম, দেখো যে এই হাফ ওয়ান ছিল, আরো অর্ধেক হয়ে গেলে কি হবে, 1/4 যোগ 1/4 যোগ 1/4, এই এই সব যে যোগ করে তাহলে কি হবে বলতো, 3/4 মিটার। 3।
তার মানে কি বুঝতেছো, প্রথমটা 3, তারপর একটা 3/2, তারপর একটা 3/4, এভাবে যদি চলতে থাকে এরপর একটা কত হয় বলো তো? 3/, তারপরে 3/5। না না না, 5 হবে না, 5 হবে না। প্রত্যেকবার অর্ধেক হয়ে যাচ্ছে, দেখো আমি দেখাই কিভাবে আসতেছে এটা বুঝো। 3/2 যদি করো তুমি, এটা কি হয়ে যায়? 3/2। জি স্যার। আবার অর্ধেক হয়ে যাওয়া মানে কি? 3/2 ভাগ 2। 3/2 ভাগ 2 মানে কি? 3/2 গুণ 1/2, বুঝছো? জি স্যার। তার মানে 3 বাই, নিচে 2 আর 2 গুণ করলে 4, তাহলে 3/2, তারপরে 3/4। এরপরটা আবার 3/4 এর অর্ধেক হয়ে যাবে, সো 3/4 ÷ 2। তার মানে হচ্ছে 3/4 ইন্টু 1/2। দেখো এটা কি হয়ে যাবে? 3/8। বুঝতে পারতেছো? স্যার তাহলে চার ভাগের হ্যাঁ, বলো। চার তিন হুম। 4/3 ভাগ 2টা বুঝি নাই এখানে। আচ্ছা আচ্ছা, এই যে এটা, তাই না? জি স্যার। আচ্ছা, আবার দেখেন। আহ, আমার প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রে আগেরটার অর্ধেক হয়ে যায়, সো 3/4 ছিল আগেরটা। এই জন্য এরপরেরটা কি হবে? 3/4 ভাগ 2, তাই না? 3/4 ভাগ 2 জি স্যার। জি স্যার। সমান করলে কি হচ্ছে? 3/4, আর ভাগের জায়গায় আমরা গুণ দিয়ে দিয়েছি, আর 2 জি উল্টায় যাবে, সো 2 হচ্ছে 2/1, এটাকে উল্টায় লিখলে কি হয়ে যাবে? 1/2। ক্লিয়ার? তাহলে জি তিন স্যার। বাই চার গুণ 1/2 করলে কত হবে? 3/4 1/2 গুণ করলে 3, আর 1 গুণ করো উপরে, হরগুলো গুণ হবে আর তিন। লবগুলো গুণ হবে, 3, আর নিচে হরগুলো গুণ করলে 8। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে। তাহলে এরপর ত্রিভুজটার তোমার হচ্ছে তিনটা বাহুর যোগফল কত হবে একটু বলো তো, প্যাটার্নটা খেয়াল করে বলো। 16/3। 3/16, তাই না? 3/16। এইভাবে হুম। চলতে থাকবে। এখন তোমার কাছে প্রশ্নে যেটা জানতে চাইছে যে এই সবগুলো বাহুকে যোগ করলে কত হবে, তার মানে প্রশ্নে অ্যাকচুয়ালি তোমার কাছে এটা জানতে চাচ্ছে যে 3 যোগ 3/2 যোগ 3/16, সরি, 3/4, 3/4 যোগ 3/8 যোগ, এইভাবে চলতে থাকবে। এটা অসীম পর্যন্ত চলবে, এটা অসীম অসীম পর্যন্ত যোগফল বের করবো তো অনেক টাফ স্যার। আমি দেখাই দিচ্ছি, এখন দেখাচ্ছি, বেশি টাফ না। একটু জাস্ট তুমি মনোযোগ দিয়ে একবার দেখলে আর একবার প্র্যাকটিস করলেই, সূত্রটা খুবই সহজ। তাহলে এখন এইটা একটা ধারা, এই ধারাটার নাম কি? এটা কিন্তু সমান্তর ধারা না, এটাকে বলা হয় অসীম গুণোত্তর ধারা, ঠিক আছে? গুণোত্তর ধারা। So, ধারা। এটার যোগফল বের করার একটা সূত্র আছে, এবং এইটা খুবই সহজ, আমি দেখাচ্ছি। সো অসীম গুণোত্তর ধারার সূত্রটা হচ্ছে অসীম গুণোত্তর ধারা এর যোগফল, এটা সূত্র হচ্ছে, যোগফলটা হবে মানে সামটা হবে 1 / a / 1 - r, a / 1 - r। এখন এ কি আর আর কি এটা বলি। এ হচ্ছে আমার যে ধারাটা আছে ওইটার প্রথম পদ, প্রথম। প্রথম পদ যেটা এই যে যেমন আমাদের উদাহরণের ক্ষেত্রে 3। বুঝতে পারছো? জি স্যার। আর আমাদের আর হচ্ছে, যে কোনো জায়গায় তুমি যদি আহ দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ করো তাহলেই হয়ে যায়, মানে জাস্ট তোমার হচ্ছে একটার সাথে আর একটা ভাগ দিতে হবে। সো আমি একটা সূত্র লিখে দিই, যে কোনো, মানে বেশি চিন্তা না করে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ করবা, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলেই আর এর মান পেয়ে যাবে। এখন তোমাকে আগে বুঝতে হবে যে এটা গুণোত্তর ধারা কিভাবে বুঝবা। গুণোত্তর ধারা বোঝার উপায় হচ্ছে, দেখো 3 ছিল, 3 থেকে 3/2, মানে 3 এর সাথে কত গুণ হয়ে 3/2 হয়েছে? 1/2, তাই না? প্রথম পদ থেকে দ্বিতীয় পদটা কিভাবে আসতেছে একটু চিন্তা করো তো। 2 দিয়ে ভাগ হয়ে অথবা 1/2 গুণ হয়ে, গুণ হয়। মানে 1/2 গুণ হয়ে অথবা 2 ভাগ হয়ে, যেটাই বলো না কেন। তার মানে এখানে হচ্ছে ভাগ 2 হয়েছে, আবার একইভাবে এখানেও ভাগ 2 হয়েছে, আবার একইভাবে এখানেও ভাগ 2 হয়েছে। এইটা যদি মেনটেন করে যে কোনো তোমার ধারায়, তার মানে ওটা হচ্ছে গুণোত্তর ধারার মধ্যে পড়বে। আর আমরা যে সমান্তর ধারা পড়ি ওখানে হচ্ছে যোগ আকারে বা বিয়োগ আকারে বাড়তে থাকে, বাট গুণোত্তর ধারায় ভাগ বা গুণ আকারে বাড়তে থাকবে, এই হচ্ছে পার্থক্য।
ওকে, তাহলে আমরা সূত্রটা ইউজ করে আমাদের এই যে অঙ্কটা ছিল এটার রেজাল্টটা বের করি। চলো আমরা এটা একটু ওই পেজে নিয়ে যাই, তাহলে বেটার হবে। ধরো ওকে, সো দেখো আমাদের এই উদাহরণে তাহলে এর মান কত হবে, আমরা এই যে সরাসরি সূত্রটা ইউজ করব। So, যোগফল সমান হবে, এর মান তো আমরা জানি 3, তাই না? সো উপরে জি 3 স্যার। ডিভাইডেড বাই 1 মাইনাস আর এর মানটা এখন বের করতে হবে। সো আর এর মান বের করার জন্য দ্বিতীয় পদ মানে 3/2 ভাগ প্রথম পদ, এটা হচ্ছে আর এর মান। তাহলে দেখো তো আর সমান কি আসে, 3/2 ভাগের জায়গায় কি করে দিব বলো ইরফান? জি স্যার, করেন স্যার, আমি ল্যাপটপে ডিস্টার্ব করতেছি। আচ্ছা, শুনতে পাচ্ছ এমনি কথা? জি স্যার। আচ্ছা, ভাগের জায়গায় আমরা গুণ করে দিব। আর 3 তাহলে কি হয়ে যাবে? 1/3। 1/3, হ্যাঁ। তাহলে এবার দেখো 3 3 কাটা যায়, থাকি কি 1/2, হাফ। 1 - 1/2 এটা চলে আসতেছে। এরপরে জাস্ট আমরা হিসাব নিকাশ করবো, 3 ডিভাইডেড বাই 1 - 1/2 করলে কত পাবা? আবারও 1/2 পাবা। এটা করবা তুমি, এটা ইজি। এরপরে কি করবা দেখো, 3 ডিভাইডেড বাই 1/2 এটার মান কত হবে একটু বলো তো আমাকে, দেখি পারো কিনা। জি স্যার। এই যে এইটুকুর মান কত হবে, 3 ভাগ 1/2, এই যে যেটা এখন লেখা আছে এটার মান কত জি হবে? স্যার, এক্ষুনি পাবো। কত হবে ট্রাই করো। এতক্ষণ লাগছে কেন ইরফান? দেখো সহজভাবে দেখে, 3 ভাগ, আমার এই যে এটা কি ভাগ চিহ্ন না, এই যে এটা মাঝখানে। সো চাইলে কিন্তু এটাকে এইভাবে লেখা যায়, 3 ভাগ 1/2, এটা কি বুঝছো ইরফান? ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে, তাহলে এবার কি করব, এই ভাগটাকে গুণ করে দিলাম, তাহলে 1/2 কি লিখবো বলো তো? 1/2, এক দুই উপরে এক নিচে। মানে 2 আসবে, 2 উপরে 1 নিচে মানে 2 শুধু। হয়। 6 মিটার, বা যেটা কোশ্চেনে ছিল মিটার ছিল, হ্যাঁ মিটার, তাহলে 6 মিটার, দেখছো? বাবা, এটা বলছেন যে এখন একটা এখানে একটা টেকনিক আছে, বাই চান্স কোশ্চেনে মাঝে মধ্যে ট্রিক খাটে, কি করতে পারে, ধরো তোমার সমান্তর ধারাটা মানে গুণোত্তর ধারাটা 3 + 3/2 3/4, এখানে কি একটা থেকে আর একটা কি করছিল, কম ছিল নাকি বাড়ছিল এটা বলো? হুম, মানে একটার পরে আর একটা কম, এখানে কমতেছে নাকি বাড়তেছে, 3 থেকে 3/2 এটা কম, কমতেছে। কমতেছে তাই না? জি স্যার। বাট যদি কোশ্চেনে একটু ট্রিক খাটে, তোমাকে কখনো এরকম কোশ্চেন দেয় যে যেখানে বাড়তেছে, ধরো এরকম দিয়ে দিল যে 3/8 +3/4, এখানে বাড়তেছে, একের পর এক বাড়তেছে, 3/2 +3 +6 এইভাবে বাড়তেছে। এটা কিন্তু আর আমাদের নর্মাল যে গুণোত্তর ধারার সূত্র শিখেছি ওইটা কাজ করবে না। কেন কাজ করবে না সেটাও বোঝা যায়। এটা এই কারণেই কাজ করবে না, কারণ তুমি যখন আগেরটা দেখছিলে একের পর এক কমতেছে, কমতে 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 এক জায়গায় কি গিয়ে কি হয়ে যাবে বলতো, একদম ছোট্ট একটা মান পাবো, যেটা একদমই ছোট, তাই না? মানে এটা যখন জি এক স্যার। 8 ভাগের 3 ভাগ হচ্ছে, তারপরে আবার 16 ভাগের 3 ভাগ হচ্ছে, তারপরে আবার চিন্তা করো যে 32 ভাগের 3 ভাগ হচ্ছে, মানে ধীরে ধীরে জিনিসটা কমতে কমতে একদম জিরোতে চলে যাবে। এই কারণে আমরা পুরাটা থেকে একটা যোগফল বের করতে পারি, কারণ ধীরে ধীরে জিনিসটা কমতে থাকে, একটা জায়গায় গিয়ে শেষ হয়ে যায়। কিন্তু আমাদের কাছে যদি এরকম থাকতো যেখানে ধীরে ধীরে কম, স্যার, স্যার, আরেকবার বলেন। আরেকবার বলবো। স্যার। আচ্ছা, আমাদের যেই কোশ্চেনটাতে যেই ধারা ছিল সেটাতে আমাদের শুরু হয়েছে বড় সংখ্যা থেকে এবং ধীরে ধীরে কমছিল, ধীরে ধীরে কমতে 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 এক জায়গায় কিন্তু শূন্য হয়ে যাবে এটা, মানে একদম জি শূন্যর স্যার। কাছাকাছি। কারণ দেখতে পাচ্ছ 8 ভাগের 3 ভাগ, এরপরে 16 ভাগের 3 ভাগ, এখানে যদি লিখতাম 16 ভাগের 3 ভাগ, আরো যদি লিখতাম 32 ভাগের 3 ভাগ, এরপরে আরো যদি লিখতাম 64 ভাগের 3 ভাগ,
তুমি বুঝো 64 ভাগ করে তার মধ্যে জাস্ট তিনটা ছোট ছোট ভাগ, এরপরে 3/128 ভাগের 3 ভাগ, মানে কমতে 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 একটা জায়গায় একদম শূন্যর কাছাকাছি চলে যাবে। যেহেতু একটা জায়গায় গিয়ে শেষ হচ্ছে মানে শূন্যর কাছাকাছি, এইটাকে আমরা একসাথে যোগ করে 6 মিটার লিখতে পারছি। কারণ এটার একটা শেষ আছে, মানে একটা শেষ আছে, শেষটা খুবই ছোট, এই কারণে ওই জায়গায় আমরা শেষ করতে পারি। কিন্তু আমাদের কোশ্চেনে যদি কোনোভাবে এরকম কোনো কিছু দেওয়া থাকে যেখানে হচ্ছে আমার ধারাটা শুরু হচ্ছে ছোট থেকে আর ধীরে ধীরে জাস্ট বাড়তেছে, বড় হচ্ছে বড় হচ্ছে বড় হচ্ছে, এবং শেষে কি আছে সেটা বলে দেওয়া নাই, তাহলে তুমি চিন্তা করো এটা বড় হইতে হইতে কত বড় হইতে পারে, মানে এটা তো থামবে না। তার মানে কি এটা কোথাও গিয়ে শেষ হবে আদৌ? না স্যার, এটা চলতেই থাকবে। এটা চলতেই থাকবে এবং এটা অসীম পর্যন্ত যাবে, এবং এই ক্ষেত্রে আমাদের ধারার যোগফল নর্মালি অসীমই আসবে, কারণ এটা তো চলতেই থাকবে, কত বড় আমি নিজেও জানি না। এই কারণে এইসব ক্ষেত্রে জাস্ট অসীম দিয়ে দিলে হয়ে যায়। কিন্তু যখন হচ্ছে তোমার বড় থেকে ছোটর দিকে যাবে তখন আমরা এইভাবে বের করতে পারবো, বুঝতে পেরেছো? জি স্যার। আর Okay. ওইটার তো আলাদা কোনো সূত্র নাই, না না না, কি এটার কোনো সূত্রই নেই, এটা অসীম, সরাসরি আনসার অসীম যদি তোমার এরকম চলতে থাকে। এটার কোনো সূত্রই নেই, কারণ এটা চলতেই থাকবে, এটা শেষ হবে না। এবং বড়র দিকে যাচ্ছে, ছোট থেকে বড়র দিকে, তুমি চিন্তা করো যে মানে সাগর মহাসাগর এইভাবে জাস্ট চলবেই চলবে, এটা তুমি বের করতে পারবে না। ওকে, আমরা শুধুই বের করতে পারবো যখন এরকম গুণোত্তর ধারাগুলা সসীম হবে, অর্থাৎ বড় থেকে ছোট হবে এবং ছোট হতে হতে এক জায়গায় গিয়ে শেষ হয়ে যাবে। জি স্যার। এরপরের এইটা দেখে সহজ মনে হচ্ছে, বাট এতটা সহজ নয় কিন্তু। আমরা যে সূত্রটা শিখছি এটা একটু মনে করে দিই, প্রথম পদ যোগ শেষ পদ, এটা তো তোমার শেখা আছে আশা করি। ভাগ হচ্ছে 2, গুণ হচ্ছে পদ সংখ্যা, এটা তো জানা আছে তাই না? ও, এই ধারার যোগফল। হ্যাঁ হ্যাঁ, সমান্তর নর্মাল ধারা, এটা আমাকে তো জানা আছে না? আরেকটা আমাকে তো আরেকটা শিখাইছে, n/2 হ্যাঁ হ্যাঁ, ওইভাবে করতে পারো, ওই টুয়াইস একই এ একই প্লাস জিনিস। এন মাইনাস ওয়ান হ্যাঁ হ্যাঁ, একই জিনিস, ওটা একই জিনিস, ওইটা আর এ টু এটা বি। আচ্ছা, ওই ধারার সূত্রটা মানে তুমি যেটা বলতেছো ওটা আর এটা একই জিনিস। ওটার এটা একই জিনিস, এটা কখন কাজে লাগে বলো তো? যখন হচ্ছে আমার ধারাটার পুরো ধারার মধ্যে সব জায়গায় সমান পার্থক্য থাকে। যেমন আমি যদি উদাহরণ লিখি যে আমার ওই এই সূত্রটা কাজে লাগবে 1+2+3+4+, এইভাবে যাচ্ছে, মানে প্রত্যেক ক্ষেত্রে কত করে বাড়তেছে বলো তো? 1 করে। ইরফান, বুঝতে পারতেছো? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার। অথবা প্রত্যেক ক্ষেত্রে ধরো এরকম যদি হতো তাও কাজ করতো যে 5+10+15+, 5 করে বাড়তেছে, এটাও কাজ করতো। কিন্তু আমার যে কোশ্চেন এখন দেওয়া আছে এই কোশ্চেনে কিন্তু এরকম করে বাড়তেছে না, কারণ দেখো এখানে 1-এর পরে 2, 2-এর পরে আবার 5, 5-এর পরে 6, 6-এর পরে আবার 9, মানে কোনো ইয়া নেই, প্রথমে 1 বাড়তেছে তারপরে 3, আবার 1 বাড়তেছে আবার 3, বাট একটা প্যাটার্ন আছে, একবারে তিনবারে একবারে তিনবারে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে আমরা দুইটা আলাদা আলাদা ধারা বের করে ফেলতে পারি, যেটাকে আমরা আলাদা আলাদা ভাবে সলভ করবো, তাহলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। আমি চাইলে এই ধারাটাকে এইভাবে লিখতে পারি কিনা দেখো, আমি প্রথমে শুধু বিজোড় গুলা নিব, 1, 5, 9, এভাবে আগে বিজোড় গুলা ধরে নিলাম। সো এইভাবে লিখলাম যে 1+5+9+13, এই যে বিজোড় ধারা এটা চলতে থাকবে। একই সাথে আমার যেগুলো বাদ পড়ছিল সেগুলোকে এখন নিয়ে নিলাম, সেগুলো কি জোড়গুলা, 2+6+10+14+, এইভাবে চলবে এটা। দেখো তো এই উপরের ধারাটাকে আমরা চাইলে এভাবে ভেঙে লিখতে পারি কিনা। জি স্যার। আচ্ছা, ধরো এটার নাম দিলাম S1, নাম না দিলেও চলবে, এটার নাম দিলাম S2, মানে আমরা জাস্ট দুইটার যোগফল আলাদা আলাদা বের করবো। সো S1 এর যদি আমি সামটা মানে সূত্র ইউজ করে বের করতে চাই, তাহলে আমার বলছে দেখো এখানে বুঝতে হবে যে প্রথম 100টি পদ মানে এই S1-এ কয়টা পদ থাকবে বলো তো? S1-এ পদ থাকবে 50টা, আর S2-তে থাকবে কয়টা? 50টা। তাহলে S1-এর জন্য ধারার যোগফল ইউজ করব, প্রথম পদ যোগ শেষ পদ ডিভাইডেড বাই 2 ইন্টু পদ সংখ্যা। পদ সংখ্যা তো আমাদের জানাই আছে, কিন্তু আমরা জানি না কোনটা বলো তো? আমরা জানি না হচ্ছে 50তম, সাধারণ। মানে শেষ পদটা কত, তাই না? জি স্যার। তাহলে S1-এর জন্য আমরা যদি শেষ পদটা বের করি, দুইটা টেকনিকে বের করা যায়। সহজ টেকনিকটা হচ্ছে দেখো S1-এর প্যাটার্নটা কেমন, প্রত্যেকটা জায়গায় কত করে বাড়তেছে? 4 করে বাড়তেছে, তাই না? জি স্যার। আমি চাইলে এরকম লিখতে পারি কিনা যে 4n, এখানে n এর জায়গায় যদি 1 বসাও কত আসে দেখো তো? 4 আসে, তাই না? চার। আসা উচিত কত, প্রথম পদটা আসা উচিত কত? এক।
তাহলে কত বাদ দিতে হচ্ছে? 3। হুম, এবার দেখো মিলিয়ে দেখো একটু, এন এর জায়গায় যদি 2 বসাই, 4 দুগুণে 8 থেকে 3 বাদ দিলে 5, দ্বিতীয়টা আসতেছে। জি স্যার। আমি যদি এন এর জায়গায় 3 বসাই, 12 - 3 9 আসতেছে। আসতেছে। জি তার মানে এই S1 এর জন্য আমার এই সূত্রটা দিলে এন এর জায়গায় আমি যত বসাবো তততম পদ পাবো। তাহলে আমার তো দরকার 50তম পদ। তাহলে এন এর জায়গায় 50 বসাই দিই। তাহলে 50তম পদ পেয়ে যাবো, 4 × 50 -3। তাহলে 200 থেকে 3 বাদ দিলে 197। এটা হচ্ছে আমার 50তম পদ। বুঝতে পারছো ইরফান? জি স্যার। ওকে, তাহলে আমি S1 যেটা, এটা বের করি। প্রথম পদ 1, শেষ পদ 197, ভাগ হচ্ছে 2, গুণ হচ্ছে পদ সংখ্যা, পদ সংখ্যা তো আমরা জানি 50। এবার তুমি এটা ক্যালকুলেট করে আমাকে বলো কত আসে। 98 / 2 = 4950। ওকে, 4950। এবার আমরা, কিছু বললা ইরফান? না স্যার, এটা বাইরে শব্দ হচ্ছে। এরপর আমরা S2 নিয়ে চিন্তা করি, মানে এই যে এই ধারাটা 2 6 এইভাবে যে চলতেছে। তো এটার জন্য আমরা ফর্মুলা চাইলে কি বানাইতে পারি, চিন্তা করতো। 2 করে করে, সরি, কত করে করে বাড়তেছে? 4 করে করে। সো আমরা 4n ই লিখলাম। এন এর জায়গায় 1 বসাইলে আসে কত? 4, বাট আসা উচিত কত? 2। তাহলে কত বিয়োগ করবে এবার? ওই 2। এবার একটু মিলায় দেখো, 1 2 3 4, 4 নাম্বার পদের জন্য দেখি 14 পাই কিনা। 4 নাম্বার পদের জন্য 4 × 4 মানে 16, 16 - 2 মানে 14 চলে আসছে কিন্তু। তাহলে এটা ইউজ করে আমরা 50তম পদটা বের করবো। তাহলে 4 × 50 মাইনাস হচ্ছে 2, তার মানে আমার আসছে হচ্ছে 200 - 2 মানে হচ্ছে 198। এটা হচ্ছে আমার 50তম পদ। তাহলে এস টু এর সামেশন যদি আমরা সূত্র ব্যবহার করে করি, তাহলে প্রথম পদ হচ্ছে 2, শেষ পদটা হচ্ছে 198, ভাগ হচ্ছে গিয়ে 2, গুণ হচ্ছে গিয়ে পদ সংখ্যা 50। দেখো এটা কত আসছে, খুবই সহজ। যোগ বিয়োগটা খুবই সহজ, গুণ করলে 198 এর 2 যোগ করলে 200, 200 কে 2 দিয়ে ভাগ করলে 100, 100 কে 50 দিয়ে গুণ করলে 5000। ইয়াহু। তাহলে দেখো আমাদের কিন্তু ভেঙে ভেঙে এই যে আমরা দুইটা আলাদা আলাদা যোগফল বের করে ফেলছি। এখন পুরাটার যোগফল তাহলে কি হবে? এইটা যোগ এইটা। তাহলে লিখে ফেলি পুরাটার যোগফল। স্যার, হ্যাঁ বলো। লব্ধির খাতাগুলো কি আপনি দেখছেন? না না, মান্থলি খাতা টেস্ট দেখার আলাদা লোক আছে, কোনো প্রবলেম হলে বলবা। কোনো প্রবলেম হলে অবশ্যই বলবা, তাহলে আমি ওনাকে বলে দিব। বুঝতে পারছি স্যার। কোথাও মার্কস যদি কম, মানে তুমি পাও বাট দেখো যে ঠিক মতো আসে নাই, বলবা। সাবজেক্ট টিচারকে বলবা, ম্যাথেরটা আমাকে বলবা, ইংলিশেরটা ইংলিশ টিচারকে বলবা, সে অবশ্যই এটা দেখে তোমাকে ঠিক করে দিবে। ও, তোমার মার্কস কম আসছে কেন ম্যাথে বলো তো? সবারই কম আসছে। সবাই বললো এক্সাম ভালো হয়েছে, বাট মার্কস তো ভালো আসেনি। আমরা লিখছি ওই যে ইয়া বন্ধনীর গুলাতে আমরা শর্ট করে লিখছি, কারণ অত বড় অঙ্ক তো আমাদের খাতায়ও আটে না। মানে শর্ট করে লিখছি, আমাদেরকে মার্ক কমায় ফেলাইছে। তোমার রেজাল্ট কত আসছে বন্ধনে ওইটাতে? ওইটাতে আমার 1 না 2 দিছে, আমি অতিরিক্ত শর্ট করে ফেলছি। রেজাল্ট কত আসছে তাই বলো, রেজাল্ট মিলছে কিনা? দাঁড়ান স্যার, দাঁড়ান একটু দেখতেছি স্যার। ক্লাসে আচ্ছা দেখে কাউন্ট পরে বললো। রেজাল্ট যদি ঠিক থাকে, এটা 5-এর মধ্যে ছিল না, রেজাল্ট ঠিক ঠিক থাকলে অ্যাটলিস্ট 3 দেওয়া উচিত। তো 4950, আচ্ছা, আটটা ওপেন করে ফেলেছি। এই, 9950, এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে, আমরা এর পরেরটাতে যাই, চলো। ইরফান কি আছো নাকি অন্য কোথাও? জি স্যার, আসছি। এই ধীরে ধীরে কোশ্চেনটা ধীরে। অনেক ইজি এবং সহজ, মানে বুঝতেও সুবিধা। দেখো কি বলছে কোশ্চেনটা, আমি একটু বুঝাই বলি। প্রথমে একটা পুকুর ছিল এরকম দেখতে, এই যে আমাদের এই যে এরকম দেখতে, মাঝখানে যে ছোট বর্গক্ষেত্রটা দেখতেছো সোজা, এটা। তো এই পুকুরের 4 কোনায় 4টা গাছ ছিল। এখন ঘটনা কি ঘটছে,
এই পুকুরটাকে কেটে বড় করছে। কিভাবে বড় করছে? এই যে বাইরে আর একটা বর্গক্ষেত্র আঁকাইছে, দেখো বাইরে জি আরেকটা স্যার। বর্গক্ষেত্র আঁকাইছে। এখন ফাইনাল জানতে চাইছে যে এখন পুকুরটির ক্ষেত্রফল কত, এবং আগের যে পুকুরটা ছিল ছোট, এটার ক্ষেত্রফল, আগের পুকুরের ক্ষেত্রফল বলে দেওয়া আছে 1000 বর্গমিটার। সো আগের পুকুরের ক্ষেত্রফল হচ্ছে, সহজ লাগতেছে, হ্যাঁ একটু সহজ লাগতেছে কেমন জানি হ্যাঁ, না। দেখি তুমি বলো তো, চেষ্টা করে বলো তো, দেখি আনসার কি হইতে পারে। স্কোয়ার মিটার বা বর্গমিটার, যেটাই দেখো। এখন চিন্তা করো, তোমাকে আমি কিছুক্ষণ আগে একটা জিনিস শিখাইছি, সেটা হচ্ছে কোন একটা বর্গক্ষেত্র, বড়টার কথা চিন্তা করো, বড় একটা বর্গক্ষেত্রের মধ্যে মধ্যে ছোট আর একটা বর্গক্ষেত্র আছে, তাই না? জি স্যার। এরকম থাকলে ঘটনাটা কি ঘটে? এই যে মধ্যবিন্দু গুলো যোগ করে বর্গক্ষেত্র বানানো হয়, জি স্যার। অর্ধেক হয়ে যায় না? জি স্যার, অর্ধেক হয়ে যায়। তার মানে এটাই তো। এগুলো যদি এক্স করে হয়, এই বর্তমান যেটা আছে এটার কি হবে, 2x এরকম, তাই না? হুম। তার জি মানে স্যার। হচ্ছে দেখো, এক্স যাই। ভেতরেরটার ক্ষেত্রফল হতো এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ার। বাইরেরটা তাহলে বড় ইয়া কত হবে, টু টু এক্স এক্স স্কোয়ার। হোল স্কোয়ার। তার মানে এটা হচ্ছে এক্স স্কোয়ার, আর এটাকে লেখা যায় 4x স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল কত হ্যাঁ। গুণ হয়ে যাচ্ছে দেখো তো, জি স্যার। ক্ষেত্র ক্ষেত্রফল কত গুণ হয়ে যাচ্ছে, ক্ষেত্রফল কত গুণ হয়ে যাবে? দুই। এই যে ভুল করছে, দেখাই দিলাম এই জন্য, এখানে দেখো, আবার দেখো ভালো মতো বুঝো। আমাদের তো ক্ষেত্রফল নিয়ে টেনশন। দেখো আমি আবারও বলি, এইটুকু সোজা। ধরো আমি আগের বর্গক্ষেত্রের জন্য, ছোটটার জন্য এক একটা বাহুকে এ চিন্তা করলাম, এ, তাহলে আগের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা 1000 বুঝলাম, এটাকে কি লেখা যায়, এর এর টার্মে কি লেখা যায়, এ গুণ এ মানে এ স্কোয়ার, তাই না? জি স্যার। এটা ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। আগের বর্গক্ষেত্রের একটা বাহু যদি এ হয়, পরের যে বড় বর্গক্ষেত্র সেটার একটা বাহু কত হবে? পরের পর একটা বাহু হইব গিয়া টু স্কোয়ার। এই জাস্ট আমি এই যে একটা বাহুর দৈর্ঘ্য জানতে চাচ্ছি, বাহুর দৈর্ঘ্য আগেরটার চেয়ে কয় গুণ হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে, দুই, দ্বিগুণ। জি। 2a, তাই না? এই যে একটা হচ্ছে 2a, তাহলে 2a যদি বাহু হয়, তাহলে এই যে এখন এই পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নিয়ে এখন চিন্তা করো যে 2a হচ্ছে বাহু, তাহলে পরেরটার স্কোয়ার, ক্ষেত্র, তাই স্কোয়ার। পরের পরের ক্ষেত্রফল হবে 2a, এর সাথে গুণ করতে হবে 2a, তার মানে 2a এর উপরে স্কোয়ার, এটা বুঝছো? দেখো, জি স্যার। আচ্ছা এখন 2a এটার উপরে স্কোয়ার দাও মানে কি, 2 এর উপরেও স্কোয়ার আছে, এর উপরেও স্কোয়ার আছে, 2 এর উপরে স্কোয়ার দিলে কত হয়, ফোর। 4, 2 ইন্টু 2 করলে 4 হয়, বুঝছো? আর জি এর উপরে স্যার। স্কোয়ার দিলে এ স্কোয়ার, বুঝছো? জি স্যার। এবার তুমি দেখো, আগেরটা ছিল এ স্কোয়ার, আর এখন নতুন যেটা হয়েছে সেটা কত হয়েছে, 4 স্কোয়ার। তাহলে আগেরটার চেয়ে বর্তমানে কত গুণ বেশি, কত গুণ হয়েছে আগেরটার? এ স্কোয়ার থেকে আছে এ 4। স্কোয়ার থেকে 4 স্কোয়ার হয়ে গেছে, তার মানে আগে একটা 4 গুণ হয়ে 4। গেছে, তাই না? 4 গুণ। ওকে, তাহলে আমার আগেরটার ক্ষেত্রফল যদি 1000 হয়, বর্তমানটার ক্ষেত্রফল কত হবে? ফোর এ স্কোয়ার। মানে 4000 4,000 এ স্কোয়ার। স্কোয়ার মিটার, এটাই আমাদের আনসার। এ স্কোয়ার কোথায় গেল? এ স্কোয়ার এত ধরছেন বাহুর থেকে ইরফান, কোনো আসবে। কোশ্চেন থাকলে বলো। স্যার তাহলে এ স্কোয়ার কোথায় গেল? এটা তো ও, ফোর এ হাজার স্কোয়ার কোথায় গেল? আমি ওটাকে জাস্ট এ দিয়ে তোমাকে দেখাইছি যে এটা যদি এ হয়, এখানে তো কোনো এর কাহিনী নাই। আমি তোমাকে এটা বোঝানোর জন্য এটাকে এ ধরে নিয়ে জাস্ট দেখাইছি, এখানে তো সরাসরি আগেরটার ক্ষেত্রফলই দেওয়া আছে, দেখো ক্ষেত্রফলই দেওয়া আছে, মানে আগেরটার ক্ষেত্রফলকে আমি এ স্কোয়ার ধরছি, এই এ স্কোয়ারের মানই হচ্ছে আমার 1000, মানে ক্ষেত্রফলটাই 1000। আর পরেরটার ক্ষেত্রফল আমার লজিক অনুযায়ী আসে 4 স্কোয়ার, তার মানে এ স্কোয়ারের মান যদি 4000 হয়, 4 স্কোয়ারের মান কত হবে, 4 ইন্টু 1000, 4000। দেখো তো বুঝছো কিনা, না বুঝলে বলো। আরো সহজে যদি বলি, কিছুক্ষণ আগে যে শিখালাম যে একটা বর্গক্ষেত্রের মধ্যে আর একটা বর্গক্ষেত্র যদি ঢুকানো হয় এরকম ভাবে থাকে, তাহলে বাহুগুলা কয় গুণ হয়ে যায়, অর্ধেক হয়ে যায়, তাই না? বাহু অর্ধেক হয়ে যায়। একইভাবে চিন্তা করতে পারো যে এই যে ছোট বর্গক্ষেত্রের থেকে যদি বড় বর্গক্ষেত্র তৈরি করা হয়, বাহুগুলো দ্বিগুণ হয়। আর বাহু দ্বিগুণ হওয়া মানে ক্ষেত্রফল 4 গুণ হয়ে যাওয়া, বর্গক্ষেত্রের জন্য বাহু দ্বিগুণ হওয়া মানে ক্ষেত্রফল 4 গুণ হওয়া। কিভাবে, একটা উদাহরণ দেখো, আরো ক্লিয়ার হবে। ধরো একটা বর্গক্ষেত্র আছে তোমার কাছে, যেটার এক একটা বাহু হচ্ছে 2 মিটার করে, তাহলে ক্ষেত্রফল কত হবে তুমি বলো? 4 মিটার স্কোয়ার, 4 বর্গমিটার। এখন ধরো এই যে বর্গক্ষেত্রটাকে এই যে বাইরে থেকে আঁকছি,
তাহলে বাহুগুলো কয় গুণ হয়ে গেছে? 2 গুণ। তাহলে 2 মিটার থেকে এখন বাহুগুলো কত হয়ে যাবে? 4 মিটার। জি স্যার। তাহলে বাহু যদি 4 মিটার হয়, এখন এটার ক্ষেত্রফল কত হবে? 4×4 = 16 বর্গমিটার। দেখো তো জি। ক্ষেত্রফল কয় গুণ হয়ে গেছে, তুমি দেখো তো। 4 গুণ হয়ে গেছে। 4 গুণ। বাহু দ্বিগুণ হয়ে যাওয়া মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত গুণ হয়ে যাওয়া? 4 গুণ হয়ে 4। যাওয়া। বুঝতে পারছো? জি স্যার। কারণ বাহু আর ক্ষেত্রফল তো তোমার স্কোয়ারের মাধ্যমে রিলেটেড। এটা একটা দ্বিগুণ হলে আর একটা যে দ্বিগুণ হবে এটা না, আরেকটা হবে 4 গুণ বর্গক্ষেত্রের জন্য। ওকে। জি আচ্ছা, এরপরে সামান্তরিক থেকে একটা প্রবলেম। সামান্তরিকের তোমার সাথে মনে হয় আমি ডিসকাশন করছি যে সামান্তরিকের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা, এবং আমরা কোনটাকে ভূমি ধরি কোনটাকে উচ্চতা ধরি এটা তোমাকে বলছিলাম যে ভূমি তুমি যেটাকেই ধরো ওইটার সাপেক্ষে উচ্চতা চিন্তা করতে হবে। ধরো ভালো মতো আঁকি, তারপরে আমি দেখাচ্ছি। ধরো একটা সামান্তরিক আমরা আগে আঁকি। তো এই হচ্ছে আমাদের সামান্তরিক। নাম দিয়ে দিই, ধরো এ, বি, সি, ডি। সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা। এখন ধরো তুমি ভূমি হিসেবে ডিসি কে ভূমি হিসেবে চিন্তা করলো। ডিসি হচ্ছে তুমি ভূমি হিসেবে চিন্তা করলো, তাহলে উচ্চতাটা কত হবে সেটা বুঝতে হবে তোমার। ডিসি যেহেতু তুমি ভূমি চিন্তা করেছো, এটার বিপরীত সাইডে চিন্তা করো। বিপরীত সাইডে ডি এর বিপরীত সাইডে একটা শীর্ষবিন্দু, সেটা কত? ডিসি এর বিপরীত সাইডে বিপরীত পাশে যে শীর্ষবিন্দু আছে এটা কত? এ, তাই না? এ এ জি এ স্যার। থেকে তোমার সোজা যেটাকে তুমি ভূমি ধরছো সেটার উপরে একটা লাইন টানতে হবে। এটাই হচ্ছে আমাদের উচ্চতা। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। মহি। আচ্ছা, এখন ধরো কেউ একজন ডিসি কে ভূমি না ধরে ভূমি ধরলো হচ্ছে এডি কে এ ভূমি ধরলো। এডি কে ভূমি ধরলো, তাহলে তার জন্য ভূমি হচ্ছে এডি। এটা ভালো মতো বুঝো। নর্মালি এইভাবে আমরা ভূমি ধরি না, এই কারণে বলা হয় না। তাছাড়া এইভাবেও করা যায়। এডি কে যদি কেউ ভূমি ধরে তাহলে নিয়মটা খুবই সিম্পল। তুমি চিন্তা করবা এডি এর বিপরীত পার্শ্বে শীর্ষবিন্দু কোনটা কোনটা আছে দেখো তো। এই সি। সি আছে আর ডি আছে, তাই না? সি আছে আর ডি আছে। তো তোমার তখন উচ্চতাটা হবে সি থেকে, তুমি যদি সোজা একটা লাইন এই এডি এর উপরে টানো, সি থেকে সোজা একটা লাইন নিয়ে সোজা হইতে হবে, এটা একটু সোজা হইতে হবে, এটা এই পাশে বাঁকা আছে, সোজা লাইন নিয়ে টানতে হবে তখন। তাহলে ওইটা তখন আমার উচ্চতা হবে। সো তুমি ভূমি যেটাকে ধরবা সেই অনুযায়ী উচ্চতা তোমার আসবে প্রত্যেক ক্ষেত্রে। এটা হচ্ছে কথা। আর আমাদের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা। এখন কোশ্চেন যেটা বলছে যে তোমার দুইটা বাহু বলা আছে, সন্নিহিত বাহু, একটা হচ্ছে 8 সেন্টিমিটার আর একটা 6 সেন্টিমিটার। ধরো আমরা ধরে নিলাম এটা 8 সেন্টিমিটার আর এটা হচ্ছে 6 সেন্টিমিটার। এখন সামান্তরিকের একটি শীর্ষবিন্দু থেকে 8 সেন্টিমিটার বাহুর উপরে লম্ব দূরত্ব, মানে যেরকম করে বলে দিছে যে লম্ব দূরত্ব হচ্ছে একটা থেকে আরেকটা, যে এখানে বলে দিছে এটা হচ্ছে 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার। একই শীর্ষবিন্দু থেকে অন্য বাহুর ওপর লম্ব দূরত্ব বের করো। তার মানে শীর্ষবিন্দু এটাই রাখতে বলছে। শীর্ষবিন্দু এইটা রাখতে বলে আমার কোন বাহুর উপরে এখন লম্ব দূরত্ব বের করতে বলছে? অন্য বাহু, অর্থাৎ সেটা হতে পারে আমার এডি অথবা হতে পারে সেটা আমার বিসি, এরকম অন্য বাহুর উপরে। সো এটা যেহেতু ধরছি তাহলে অপোজিটটাতে নিতে হবে। মানে ওরা জানতে চাচ্ছে যে বিসি এর উপরে আমার যে লম্বটা হবে, এখান থেকে যে লম্বটা হবে সেইটার দূরত্ব কত, সেটার দূরত্ব কত।
বিসি কে সোজাসুজি চিন্তা করলে যেটা আসবে সেটা লম্ব বলতে হতো, এটা জানতে আছে। ওকে, সো সলিউশনটা খুবই সিম্পল। জাস্ট তোমার একটা আইডিয়া চিন্তা করতে হবে যে সামান্তরিকের ক্ষেত্রফল তো সবসময় একই থাকবে, তাই না? মানে এটা যদি সামান্তরিক হয়, ক্ষেত্রফল বলতে আমরা কি বুঝি? মাঝখানে যতটুকু অংশ আছে এটাই ক্ষেত্রফল। তুমি যেই সূত্র দিয়েই ক্যালকুলেশন করো না কেন, ক্ষেত্রফল সবসময় কি থাকবে? একই থাকবে। তাহলে এখানে আমরা ক্ষেত্রফল দুই ভাবে লিখতে পারি, দেখো চিন্তা করো। একটা হচ্ছে ভূমি গুণ উচ্চতা। আমি যদি 8 সেন্টিমিটার এটাকে ভূমি চিন্তা করি, তাহলে আমার ক্ষেত্রফল কি হবে? 8 গুণ উচ্চতা, তখন আমার উচ্চতা কত? 3। বুঝতে পারছো ইরফান? জি স্যার। আর আমি যদি ভূমি হিসেবে 8 সেন্টিমিটারকে চিন্তা না করে অন্য আরেকটাকে চিন্তা করি, 6 কে, তখন আমার লম্ব দূরত্ব কত সেটাই তো বের করতে বলছে, অপর বাহুর থেকে লম্ব দূরত্ব। তো সেটাই আমরা বের করতে বলছে, ধরো এটাকে এক্স ধরে নিলাম। তার মানে এই দুইটা সমান হবে, কারণ এই দুইটাই ক্ষেত্রফলকেই বোঝাচ্ছে। ওকে, জি স্যার। তাহলে দেখো 3 × 8 মানে হচ্ছে 24, ইকুয়াল টু হচ্ছে 6x। তাহলে এক্স এর মান কত তুমি বলো? এক্স এর মান 24 ভাগ 6, 6। মানে 4 ছয় যোগ সেন্টিমিটার 4। এটাই হচ্ছে আমাদের আনসার। এ তো ইজি ছিল। হ্যাঁ, জাস্ট একটু বুঝতে হবে। বুঝতে পারছি স্যার। Okay. এত এরপরে কঠিন ম্যাথ এরপরে আমার হ্যাঁ, এত কঠিন কঠিন ম্যাথ আমাকে আব্বু পড়ায়। আর আমি আঞ্চলিকে যখন যাই তখনই দেখি ও তো সহজ আসছে, পরে আব্বুকে আমি বললাম "ও তো কঠিন পড়াইছো কেন?" কয়, তোমার কঠিনটা করলে তো তুমি সহজটা পাও। হ্যাঁ, এটা ঠিক। কঠিন গুলা প্র্যাকটিস করলে সহজ গুলা তো তখন কঠিন আসে, এমন না যে কঠিন আসে না। না, এইবার কঠিন খুবই কম আসছে, আসছে একটা হ্যাঁ, দুইটা এবার আসছে। এবার আঞ্চলিক। হম, তুমি তো সিলেটে না? সিলেট, সিলেট অঞ্চল। তোমার স্কুলের নাম কি? বাংলাদেশ ব্লাড ব্যাংক না কি যেন? বাংলাদেশ ব্যাংক স্কুল। ও সরি 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 সরি, বাংলাদেশ ব্যাংক স্কুল। ওকে, আমরা হচ্ছে সমকোণী ত্রিভুজ সম্বন্ধে কতটুকু জানি, মানে তুমি কতটুকু জানো আমাকে বলো। সমকোণী ত্রিভুজ পিথাগোরাসের উপপাদ্য। হ্যাঁ হ্যাঁ, এটা জানা আছে। জি স্যার। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কয়ার। সো আমার যদি একটা সমকোণী ত্রিভুজ থাকে, তাহলে আমি অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার এইভাবে লিখতে পারি, মানে এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার এখানে। ওকে, এই আইডিয়াটা দিয়ে এটা সরাসরি করে ফেলা যায়, বাট তারপরেও আমরা প্রশ্ন অনুযায়ী আগাই সামনে, চলো। তো প্রশ্নে কি বলছে একটু পড়ি। প্রশ্ন বলছে যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের জন্য এসি গুণ এসি মানে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার, যেটা অবশ্যই হতে বাধ্য, পিথাগোরাসের উপপাদ্য বলে দিছে ওইটাই এখানে এই ভেঙে ভেঙে তোমাকে লিখে দেখাইছে। এখন বলছে যদি এবি ডিভাইডেড বাই এসি সমান হচ্ছে 3/5 হয়, আর বিসি ডিভাইডেড বাই এসি 4/5 হয়, এবং এ বি বিসি এসি এর গসাগু 1 হয়, তাহলে এসি এর মান কত? এখন এখান থেকে না, মানে সরাসরি তুমি চাইলে আনসারটা দিয়ে দিতে পারবে। কিভাবে? চিন্তা করো যে এ বি বাই এসি আছে হচ্ছে 3/5, তার মানে তুমি সরাসরি, আবার দেখো এখানে বিসি বাই এসি আছে হচ্ছে 4/5, তার মানে এই যে এইভাবে চিন্তা করো যে এ বি, আচ্ছা ইস্টু দিলে কি প্রবলেম? ইস্টু আর ভাগ একই জিনিস, এটা কি জানা আছে? ইস্টু আর কি? ইস্টু হচ্ছে, আচ্ছা ইস্টু ইস্টু না দিই, ঠিক আছে, আমি আমি তোমাকে নর্মাল নিয়মে করে দিচ্ছি, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, যেখানে ছিলাম, তাহলে আমাদের যা দেওয়া আছে আমরা ওটা একই তুলি। এ বি বাই এসি সমান 3/5, এ বি ডিভাইডেড বাই এসি সমান হচ্ছে 3/5। এখন এখান থেকে আমরা চাইলে এ বি সমান কি লিখতে পারি? এ বি সমান লিখতে পারি, এসিটা ওই পাশে গিয়ে উপরে গুণ হবে, মানে 3/5 ইন্টু এসি। দেখো তো বুঝো কিনা, না বুঝলাম ভেঙে এটা লিখবো। না স্যার, বুঝি। বুঝো নাই? জি স্যার। ওকে, ভেঙে লিখছি, সমস্যা নেই। আমরা যদি এখান থেকে আড়াআড়ি গুণ করি, আড়াআড়ি গুণ জানা আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আড়াআড়ি গুণই করি, চলো। আড়াআড়ি গুণ করলে কি লিখতে পারবো? 5 ইন্টু এবি ইকুয়াল টু 3 ইন্টু এসি। এখন বুঝছো? জি স্যার। এখন বুঝছো জি। কিনা দেখো।
এখন বুঝতে পারছি। আচ্ছা, এখন আমি শুধু এ বিটাকে রাখবো, ফাইভটাকে ওই পাশে দিয়ে দিব। তাহলে ফাইভটা ওই পাশে গিয়ে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে দেখো তো, 3 × AC ডিভাইডেড বাই ভাগ। 5 লেখা যায়। জি এটা জাস্ট একটু সুন্দর করে লেখার জন্য আমি এইভাবে লিখলাম, 3/5 AC লেখা যাবে। জি স্যার। এরপর আর একটা সম্পর্ক দেওয়া আছে এখানে, দেখো এসি, সরি বিসি ডিভাইডেড বাই এসি। আমরা এটা একটু লিখি, বিসি ডিভাইডেড বাই এসি সমান 4/5 দেওয়া আছে। একইভাবে আমরা এখান থেকে হচ্ছে বিসি এর মানটা দেখি কি হয়। বিসি, আমাদের যেহেতু এসি লাগবে, এসি বাদে বাদ বাকি দুইটা এখান থেকে সম্পর্কের মাধ্যমে আনবো, একটা এবি আর একটা বিসি। সো আচ্ছা, আবার ভেঙে ভেঙে করি, আর গুণি করি। ধরো আমরা যদি আর গুণ করি, তাহলে কি লিখতে পারবো, 5 × BC সমান হচ্ছে 4 × AC। তাহলে বিসি সমান কি লেখা যায়, বিসি সমান লেখা যায় 4 × AC ডিভাইডেড বাই 5। 4 × AC ডিভাইডেড বাই 5, এটাকে ভেঙে লেখা যায় 4/5 AC। ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার। ওকে। এরপরের কাজটা হচ্ছে, চিন্তা করো আমাদের এসি এর মানটা আমরা একটা অ্যাপ্রক্সিমেট ধরে নিব। ধরো আমরা জানি না এসির মান, তো বের করতে হবে, আমরা জানি না এসির মান কত, আমরা জানি না। এখন কত ধরে নিলে সুবিধা সেটা বোঝার একটা উপায় হচ্ছে, দেখো এখানে কত আছে, 5। তুমি চাইলে শুধু এক্সও ধরতে পারো, কোনো সমস্যা নেই। বাট ভগ্নাংশটা অ্যাভয়েড করার জন্য, যেহেতু নিচে 5 আছে, আমরা যদি 5x ধরি আমাদের জন্য একটু সুবিধা। দেখো মানে এই 5 আর এই 5 কাটা যে, মানে ভগ্নাংশ থাকবে না, এটা কি বুঝতে পারতেছো? জি স্যার, নিচে আবার 5। মানে আমরা যদি এসি সমান 5x ধরে নিই, মানে শুধু এক্স ধরলেও হবে, কোনো সমস্যা নেই। বাট সেই ক্ষেত্রে ভগ্নাংশ চলে আসে। বাট আমরা যদি এসি সমান ধরে নেই হচ্ছে 5x, দেখো ঘটনা কি ঘটে। আমরা যদি এসি এসি সমান 5x ধরে নিই, তাহলে এই 5 আর এই 5 কাটা যায়, তাই না? কাটা জি গিয়ে স্যার। আমার কিন্তু আর ভগ্নাংশ থাকে না। এই কারণে আমরা এসি এর মানটা 5x ধরে নিচ্ছি, জাস্ট ধরে নিচ্ছি এসি সমান। আচ্ছা, এটা শর্টকাট টেকনিকটাও শেষে শিখিয়ে দিব, সমস্যা নেই। এসি সমান 5x ধরে নিলাম। এসি সমান 5x যদি আমরা ধরে নেই, তাহলে দেখো তো এ বি এর মান কত আসে। এই যে এখান থেকে দেখো এ বি এর মান কত আসে, বি এর মান 3। 3/5 ইন্টু এসি এর মান তো 5x ধরছি, তাহলে কত জি। আসে, 3x, 3x। জি স্যার। তাই না? জি। আচ্ছা, একইভাবে আমার এই যে এসি এর মান যদি 5x ধরি, তাহলে আমার বিসি এর মান কত আসে, 4/5 ইন্টু 5x, এটা কত আসে, 4x। জি স্যার, 4x। তার মানে তিনটাকে আমি এক্স এর মাধ্যমে ধরে নিয়েছি, একটা হচ্ছে 3x, একটা হচ্ছে 4x, আর একটা হচ্ছে 5x। কোশ্চেনে বলে দিছে, দেখো যে এ বি বিসি এসি এই তিনটা বাহুর যে দৈর্ঘ্য আছে, এদের গসাগু হবে 1। চিন্তা করো, এই যে এরকম 3x, ঐকিক 4x সংখ্যা বলতে আর হবে, তাহলে 5x। 3x, 4x, 5x এদের গসাগু হবে 1। এদের গসাগু 1 হওয়া মানে কি অ্যাকচুয়ালি, 1 দ্বারা এরা সবাই বিভাজ্য হবে। এর বাইরে, জি। এর বাইরে আর কোনো বড় সংখ্যা নাই যেটা দিয়ে তিনটা একসাথে বিভাজ্য হবে। তাহলে 1 দ্বারা যদি নিঃশেষে বিভাজ্য 3x হয়, তাহলে x এর মান কত আসতেছে, 1। এই x এর মান কত, 1। এই x এর মান কত, 1। Yes. বুঝতে পারতেছো? তার বুঝছি মানে স্যার। এক্স এর মান হচ্ছে 1 হইলে আমার এসি এর মান কত হয়ে যাবে, 5 × 1 মানে 5 সেন্টিমিটার। সেন্টিমিটার টেন্টিমিটার তো দেওয়া নেই, জাস্ট এসি এর মান কত, 5 একক। এখন শর্টকাটটা কি, শর্টকাটটা ভেরি ইজি। তুমি দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কয়েকটা জিনিস হচ্ছে একটু মনে রাখবা। 5 স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার। লিখতে পারি কিনা বলো? এরকম দেখি তো, চেষ্টা করি। 5 স্কোয়ার = 3 স্কোয়ার + 4 স্কোয়ার লেখা যায়। জি স্যার। আবার একইভাবে যদি আমি তোমাকে বলি, দেখো যে আমরা চাইলে লিখতে পারি হচ্ছে, স্যার 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 স্যার, হুম, 3 স্কোয়ার, 3 স্কোয়ার + 4 স্কোয়ার তো অনেক বড় সংখ্যা নাকি স্যার? না দেখো 3 স্কোয়ার হচ্ছে 9, আর 4 স্কোয়ার কত, 16। 9 আর 16 যোগ করলে কত হয়, 25। আর 5 স্কোয়ার করলে কত হয়, 25। বুঝছো? ও, বুঝছি স্যার, বুঝছি। আচ্ছা, একইভাবে আরেকটা জিনিস একটু মনে রাখবো, এইটা মনে রাখবো, আরেকটা তাহলেই হয়ে যায় মোটামুটি। আরেকটা হচ্ছে, ধরো আমরা লিখতে পারি 13 স্কোয়ার সমান হচ্ছে 12 স্কোয়ার যোগ 5। এক, এটা 5। একটু মনে রাখবা।
এখন এটা হচ্ছে সমকোণী ত্রিভুজগুলোর ফরম্যাট, মানে অতিভুজ যদি 5 হয়, লম্ব আর ভূমি কত করে হয়? একটা 3 হয় আর একটা 4 হয়। কোনটা 3 4 ওটা কোশ্চেনে দেখে বোঝা যাবে। আর অতিভুজ যদি 13 হয়, তাহলে লম্ব আর ভূমির মধ্যে একটা 5 হয় আর একটা 12 হয়। বুঝতে পারতেছো? জি স্যার। তাহলে এখানে আমার সম্পর্কগুলো দেখো তো, 3 5 4 এগুলোর মধ্যে না? জি স্যার। আর এখান থেকে আমি ক্লিয়ারলি বুঝতে পারতেছি আমার অতিভুজ কোনটা, এসি। ঠিক। তার মানে আমার অতিভুজের দৈর্ঘ্য কত হবে? 5। 5। এই হচ্ছে শর্টকাটটা। ওকে, এটা খুবই মজার অঙ্ক। লাস্টে এই যে এখন যেটা দেখতে পাচ্ছ, খুবই মজার অঙ্ক। কোশ্চেনটা বলতেছে যে তুমি 3 অঙ্কের আচ্ছা 2 অঙ্কেরটা দিয়ে আগে দেখাই, মানে ওরা কি করতে বলতেছে। তুমি যে কোনো একটা সংখ্যা লিখলে, যেমন ওরা 23 লিখছে। এখন তোমার নেক্সট লাইনে কি করতে হবে? 23 কে উল্টায় লিখতে হবে। তাহলে 23 কে উল্টায় লিখলে কি হয়? 25। এখন এই দুটো যোগ করলে দেখো তো আমরা কি পাই? 5 5। এই যে এই জায়গায় ওরা হচ্ছে কোশ্চেনটা বলছে যে তুমি যোগ করে যেটা পাবা এই নিয়মটা ফলো করার পরে, সেই দুইটা ডিজিট বা অঙ্ক একই হইতে হবে। মানে 5 হলে আর একটা 5 হইতে হবে, একটা 6 হলে আর একটা 6 হইতে হবে, একটা 7 হলে আর একটা 7 হইতে হবে। এই সিস্টেমে তোমাকে বানাইতে হবে কত কত তুমি নিবা। যেমন 2 অঙ্কের জন্য ওরা 23 আর 32 নিয়েছে। কোশ্চেনটা কি বুঝছো? এখন আমাদের বলছে যে আমরা 2 অঙ্কের জন্য করব না, আমরা করব 3 অঙ্কের জন্য। তার মানে আমাদের, যদি আমরা ধরো সাপোজ, মানে আমি জাস্ট এমনি এক্সাম্পল দিচ্ছি, এটা মিলবে না, এমনি জাস্ট বলতেছি, ধরো 5 to 3 নিলাম, তাহলে আমার আরেকটা কত নিতে হবে? 3 to 3 to 5। 3 to 5। এখন আমরা যদি যোগ করি, দেখো এটা হয় 8, আর সরি ডান দিক থেকে যোগ করার নিয়ম। 8 4 8 মিলছে কি? আমার সবগুলো মিলে নাই কিন্তু। আমার আছে। সবগুলো একই আসা লাগবে, বাট এখানে তো 4 চলে আসছে। সো আমাকে এইভাবে চিন্তা করে করে বের করতে হবে। এখন এটা বোঝার টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে, তুমি যখন 3টা সংখ্যা যোগ করতেছো, চিন্তা করো, ধরো আমরা ডিরেক্টলি নাম্বার না লিখে এ বি সি চিন্তা করি। আমার একটা হচ্ছে বাম পাশেরটা এ বি সি। আমি পরের লাইনে কি করতেছি? এটাকে উল্টায় লিখতেছি না? এটাকে উল্টায় লিখছি। সো জি স্যার। এটা কি হবে? সি বি এ। এবার খেয়াল করো, এই ডান পাশে যখন যোগ হচ্ছে, এখানে এ আর সি যোগ হচ্ছে, তাই না? জি স্যার। অর্থাৎ এসি। প্রথমটা আর শেষেরটা যোগ হচ্ছে। জি স্যার। জি স্যার। মাঝখানে খেয়াল করো, এখানে কি করতেছে? এখানে মাঝখানেরটাই দুইবার যোগ হচ্ছে, মানে একই জিনিস, মাঝেরটা প্লাস মাঝেরটা, তাই না? জি স্যার। আর লাস্টে এখানে কি করতেছে দেখো তো, আবার এ প্লাস সি, মানে প্রথমটা আর শেষেরটা যোগ হচ্ছে না? জি। জি তাহলে স্যার। জি একটা স্যার। জিনিস কি বুঝতেছো, যে আমরা যখনই 3 অঙ্কের যে কোনো ডিজিট মানে পিক করি না কেন, এই যে জি। একক স্থানীয় অঙ্ক আর শতক স্থানীয় অঙ্কটা একই আসবে, কারণ ওখানে প্রথমটা আর শেষটা যোগ হয়, এখানে শেষটা আর প্রথমটা যোগ হয়, মানে একই জিনিস আসে। এটা কি বুঝছো? স্যার। তাহলে ঝামেলা কোনটাকে নিয়ে? ঝামেলা হইতেছে বি নিয়ে। এই যে মাঝখানেরটা নিয়ে। এখন আমরা একটু জিনিস চিন্তা করি যে একই অঙ্ককে দুইবার যোগ করলে কেমন সংখ্যা আমরা পাই, একটু চিন্তা করে দেখি। দেখো, 1 + 1 করলে কত পাই? 2। 1 + 2 2 2। + 2 করলে কত পাই? 4। 3 + 3 করলে কত পাই? 6। 4 + 4 করলে কত পাই? 8। 5 + 5 করলে কত পাই? 10। একটা জিনিস একটু খেয়াল করো তো, এরা সবাই মানে একই সংখ্যা দুইবার যোগ করে আমরা যাই পাই না কেন, সবগুলো কেমন সংখ্যা? কি জোড় সংখ্যা। জোর। ভেরি গুড, ভেরি গুড। তার মানে আমাদের যেই সংখ্যায় আমরা বানাই না কেন, যোগফল মানে ফাইনালি যে যোগফলটা পাবো, সেখানে মাঝখানে কেমন সংখ্যা থাকবে? মাস্ট। জোড় সংখ্যা থাকবে। আর মাঝখানেরটা যদি জোর হয়, ডান পাশেরটাও কেমন হতে হবে? জোরই হতে হবে, কারণ সবগুলো তো একই। যোগফলে কি সবগুলো একই আসবে না? জি স্যার, তাহলে তো ডান বাম সবগুলো পিছন জোর হইতে হবে। তার মানে আমার জোড়। যে কোশ্চেনটা দিছে, এই জোড় কোশ্চেন করে থেকে কি জোড় করে। কোনোভাবে আমি এরকম সংখ্যা নিয়ে আসতে পারবো যোগ করার পরে? পারবো? এক এক। পারবো না, কারণ মাঝখানেরটা তো অলওয়েজ জোরই হবে, আর সবগুলোই জোর হবে। বুঝতে পারতেছো? 2 2 2 আনতে পারবো। 2 2 2 আনতে পারবো, ভেরি গুড। তারপরে আমরা কত আনতে পারবো? 4 4 4 আনতে চার পারবো। চার 6 6 6 করে আনতে পারবো। ছয় এগুলো নিয়ে এখন আমরা ট্রাই করি, অষ্টআশি। দেখি। এক। হ্যাঁ, কোনটা কোনটা আনতে পারি দেখি আমরা একটু, চলো আমরা ট্রাই করি এখন। আমরা হচ্ছে 4 4 4 দিয়ে ট্রাই করি। 2 2 2 একদম ইজি হয়ে যাবে, ওটা পরে দেখাচ্ছি কেন নিলাম না। তাহলে আমরা 4 4 4 আনতে পারবো। এখন তাহলে আমার চিন্তা করতে হবে, এই 4 কে আর এই 4 কে এমন ভাবে ভাঙতে হবে
প্রথম যোগ শেষ, দেখো তো 1+3 আর 3+1 দুইটাই 4 আসে না? জি স্যার। আর জি মাঝখানে স্যার। থেকে ভাঙতে হবে, একই জিনিস দুইবার যোগ করে 4 আনতে হবে, সেটা কি 2 যোগ 2 করে 4 দুই আনতে। দুই। তার মানে আমি যদি 1 মাঝখানেরটা 2 আর ডানেরটা 3 দেই, তারপরে যদি 3 2 1 দেই, দেখো তো 4 4 4। আয়। বুঝছো? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, ইয়াহু। এখন আরেকটা উদাহরণ দিই, ধরো 6 6 6 আনতে চাই, তাহলে কম্বিনেশন 6 এর জন্য ভিন্ন ভিন্ন কম্বিনেশন কি হতে পারে? 2 আর 4 যোগ করলে 2 যোগ 4, অথবা 4 যোগ 2 সমান 6 আসে। আর একই সংখ্যা যোগ করে কিভাবে 6 আনি? 3 আর 3 যোগ করে, তাই না? জি স্যার। তাহলে 6 6 6 কম্বিনেশন আনার জন্য কত কত যোগ করতে হবে বলতো? কত মানে কত লিখতে হবে? 2 ছয় ছয় টু 3 থ্রি 4। আর তাহলে এটা কি হবে? 4 3 2। দুই টু। 6 6 6। বুঝতে পারছো? জি স্যার। ইজি ছিল। ইজি ছিল, ওকে। আচ্ছা, আজান দিয়ে দিয়েছে, তোমার জন্য অনেক শুভকামনা, ইনশাল্লাহ। আর প্র্যাকটিস করতে থাকো। আমার কোনো এর মধ্যে কোনো প্রবলেম হলে, কোনো প্রবলেম যদি মনে হয় যে একটু দরকার, জাস্ট হোয়াটসঅ্যাপে নক দিও, আমি ইনশাল্লাহ ট্রাই করবো হেল্প করার। আর এক্সাম দাও, আল্লাহ ভরসা। আর লব্ধিতে তো ক্লাস ইনশাল্লাহ দেখা সাক্ষাৎ হবে, কথা হবে। ঠিক আছে ইরফান, তাহলে থ্যাংক ইউ। ভালো থাকো। জি আল্লাহ স্যার। হাফিজ। আর স্যার, হ্যাঁ বলো। আর যদি কোনো দরকার হয় আপনি, আমি হোয়াটসঅ্যাপে বলে দিব না আপনাকে। ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ, তুমি জাস্ট হোয়াটসঅ্যাপে একটা মেসেজ বা ভয়েস দিয়ে রাখবা। কল দিলে হয়তো বা পাবো না, কারণ হচ্ছে ভার্সিটিতে থাকি, সাইলেন্ট থাকি, এই কারণে। ওকে, ঠিক আছে। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।